আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্যার বিসিএস একাডেমি লেকচার 4 এ আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। একটু কমেন্ট করো তো কে কোথা থেকে জয়েন করতেছো, কেমন আছো, ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু দ্রুত কমেন্ট করো। হ্যাঁ, হিরণময় বিশ্বাস, নমস্কার স্যার। সুমাইয়া সুরমা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লিমা আছে আমাদের সাথে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মরিয়ম আছে, ইফাতারা ঐশী, গাজীপুর থেকে সোহেল, সুশান্ত আছে, ঢাকা থেকে হিরণময় আছে আমাদের সাথে, ঋতু আছে, শামিমানুর, সাদিয়া, রাজীব আছে, ক্লিয়ার বলছে, জান্নাতুল নাইম, অন্তরা আছে আমাদের সাথে, শাওন জয়পুরহাট থেকে, মহিরা আছে, অনামিকা, হিরণময়, সায়মা, মানিক, রাজীব, লাকি, আলামিন, নূর আছে আমাদের সাথে, মনির, তারপর আছে মিলি, মমিন, সাদিয়া, সজীব, হোসেন আলী, বাবুল, মনিরুজ্জামান, স্বাক্ষরী ইসলাম আছে, হাবিব, আঁকতে ভালোবাসি, ক্লিয়ার, শ্রী সবুজ রয়, কৃষ্ণচূড়া, গাজীপুর থেকে সাজ্জিদা, আশরাফুল জাহাঙ্গীর, চট্টগ্রাম থেকে সুমাইয়া, বাবুল মাগুরা থেকে আছে, শাওন আছে আমাদের সাথে, সোহেল, শাহরিয়ার, ফারিন, মতিন, তাহমিনা, হাবিবা, লিটন, নিশাত আছে আমাদের সাথে, সৌরভ কর্মকার, তমারিকা বরগুনা থেকে। আচ্ছা, অনেকে অলরেডি জয়েন করছে, আমরা ক্লাস শুরু করে দিতে পারি এখন। ওকে। আচ্ছা, পলক দাস বলছে, স্যার আপনার ক্লাসগুলো অনেক সুন্দর লাগে, খুব সহজে অঙ্ক বুঝে যায়, থ্যাংক ইউ। স্বাক্ষর, তোমার নাম কিন্তু এর আগে আমি বলছি, তুমি আবার মেসেজ করছো যে স্যার আমার মেসেজ কেন পড়েন না। অ্যাকচুয়ালি দেখো, মেসেজ পড়ার সময় আমি কিন্তু কোনো কিছু বাছাই করি না। চেষ্টা করি যে কোন জায়গায় প্রশ্ন আছে বা কোনো প্রবলেম আছে কিনা সেগুলো সলভ করার জন্য। আর নাহলে অনেক স্টুডেন্ট তো দেখা যাচ্ছে শুধু মেসেজ পড়তে পড়তে আমার ক্লাস শেষ হয়ে যাবে। তো আমি তোমাদের সাথে রিচ করার জন্য যতটুকু পারি, যতজনের জনের সাথে একটু আলাপচারিতা করা যায় এটাও কন্টিনিউ করার চেষ্টা করি, প্লাস ক্লাসটায় যাতে পূর্ণ মনোনিবেশ করা যায় সেই জন্য মাঝে মাঝে একটু দু একটা কথা বলি। থ্যাংক ইউ ঐশী, আপনার ক্লাসগুলো চমৎকার স্যার। হ্যাঁ স্বাক্ষর, তোমার মেসেজ কিন্তু পড়ে দিলাম, এরপরে কিন্তু আর মন খারাপ করতে পারবো না। আচ্ছা, আমাদের আজকের লেকচার হচ্ছে লেকচার 4, গড়ের উপর। গড়, গড় বলতে আমরা আসলে সচরাচর কি বুঝি? হুম, পরিসংখ্যানের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে গড়। গড় শুধু বিসিএস না, বিসিএস ছাড়াও অন্যান্য চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। গড় থেকে প্রতিনিয়তই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে দু একটা, এবং গড় হচ্ছে তুলনামূলকভাবে সহজ। আমরা যদি একটু মনোযোগ সহকারে অঙ্ক করি তাহলে আশা করি এখানে যে নাম্বার যে কোনো চাকরির পরীক্ষায় সেটা আমরা ইজিলি তুলতে পারবো।
গড় আসলে কি? গড় হচ্ছে কতগুলো কতগুলো জিনিসের অথবা কতগুলো পদের, কতগুলা সংখ্যার, কতগুলা বস্তুর মানের যে যোগফল, তাকে যতগুলো সংখ্যা আছে, যতগুলো পদ আছে তা দিয়ে ভাগ করা, এটাই হচ্ছে গড়। বিষয়টা আরেকটু সহজভাবে বলবো। দুইটা জিনিস আমরা এখানে দেখব, সমষ্টি যা যোগফলতা। ঠিক আছে, সমষ্টি যা যোগফলতা। সমষ্টি সমান হচ্ছে গড় গুণন পদ সংখ্যা, মানে যতগুলা পদ আছে। আর গড় সমান তাহলে কি? গড় সমান হচ্ছে এই যে সমষ্টি, তাকে ভাগ করা কত দ্বারা? সমষ্টিকে ভাগ করব আমরা পদ সংখ্যা দ্বারা। গড় মানে হচ্ছে এই সবগুলার যোগফলকে যতগুলা জিনিস আছে, যতগুলা পদ আছে তা দ্বারা ভাগ করা। যেমন আমি যদি বলি যে তোমাদের মাঝখানেও যে একটু আগে স্বাক্ষর কমেন্ট করছিল, আহ, রহিম, করিম আর হচ্ছে স্বাক্ষর, এই তিনজনের প্রত্যেকের বয়স ধরো আমরা বললাম হচ্ছে, ওর রহিমের বয়স হচ্ছে 20 বছর, করিমের হচ্ছে 30 বছর, আর স্বাক্ষরের বয়স ধরো 40 বছর। ঠিক আছে, এখন এখান থেকে আমরা গড় কিভাবে নির্ণয় করব? গড় মানে হচ্ছে আমরা কি বলছি? সমষ্টি ডিভাইডেড বাই পদ সংখ্যা। সমষ্টি তিনজনের সমষ্টি, তিনজনের বয়সের সমষ্টি, তাহলে তিনটা যোগ করি আমরা, করলাম, করে সমষ্টি তিনটা যোগ করলাম, পদ সংখ্যা কয়টা পদ আছে? রহিম আছে, করিম আছে এবং স্বাক্ষর আছে, মোট তিনজন। এই তিন দ্বারা হচ্ছে ভাগ। তাহলে 40, 30, 70, 20, 90 ডিভাইডেড বাই 3 সমান 30 হচ্ছে এদের তিনজনের বয়সের গড়। ঠিক আছে, বুঝতে পারছি আমরা। আবার আবার সমষ্টি বের করা লাগতে পারে। যদি গড়ের মান দেওয়া থাকে আর পদ সংখ্যা থাকে, তাহলে আমরা সমষ্টিও নির্ণয় করতে পারবো। কিভাবে? যেমন ধরো এদের গড়ই দেওয়া আছে কত? 30, গড় দেওয়া আছে 30। আর মানুষ কে কে? রহিম, করিম এবং স্বাক্ষর, মোট কয়জন? তিনজন। তাহলে এরা হচ্ছে তিনজন, গড় হচ্ছে 30। তাহলে সমষ্টি কত হবে? সমষ্টি হবে গড় গুণন পদ সংখ্যা। গড় হইল 30 গুণন পদ সংখ্যা হচ্ছে 3 সমান 3 3 90। বোঝা গেল? তাহলে গড় আমরা বের করতে পারবো সমষ্টিকে মোট যতগুলা পদ আছে তা দ্বারা ভাগ করে। আর সমষ্টি বের করতে পারবো কিভাবে? এই গড়কে পদ সংখ্যা দ্বারা গুণ করে। বোঝা গেল? কারো কোনো সমস্যা এই পর্যন্ত? মাহমুদুল হাসান, আসসালামু আলাইকুম প্রিয় স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার ক্লাসগুলো অসাধারণ, বিশেষ করে আমরা যারা অঙ্কে দুর্বল আছি তাদের জন্য স্যারের স্যারের সুস্থতার সহিত নেক হায়াত দারাজ। ধন্যবাদ ভাই দোয়া করার জন্য। শামীম রেজা, ক্লাসের টাইম কোন সময় আপনারা করবেন, কতক্ষণ করবেন, হুম, তারপরে ভালো মন্দ সমস্যা নাই, এগুলা নিয়ে কথা বলবেন সাইদ স্যারের সাথে। ঠিক আছে, এগুলো নিয়ে স্যারের সাথে কথা বলবেন, আমার সাথে ক্লাসের ব্যাপারে, শুধু লেকচারের ব্যাপারে। বাড়ির ক্লাস দিছিলাম, কাজ দিছিলাম গত ক্লাসে। হ্যাঁ বলছো মানিক প্রামাণিক, যদি একটু করে দিতেন। কোনটা যেন দিছিলাম, একটু প্রয়োজনে তুমি লিখে দিও। হুম, আমি চেষ্টা করব করে দেওয়ার জন্য এক ফাঁকে। আশা করি ওটা হয়ে যাওয়ার কথা তোমার, যে কাজগুলো দিছিলাম। আচ্ছা দেখো, এখন প্র্যাকটিসে চলে যাই আমরা। রুবিক ওয়ানে খুব বুঝে শুনে করবা। রুবিক ওয়ান, কোশ্চেন হয় 12, 17, 3, 7। 3, 6, 11, ধরো এরকম একটা কিছু দিলাম, 13। এর গড় কত? হুম, গড় কত?
আচ্ছা, আমরা কি বলছিলাম যে গড় নির্ণয় করব কিভাবে, সবগুলো আগে যোগ করব। তাহলে এখানে যা যা আছে 12 যোগ 17, গড় সমান হচ্ছে সমষ্টি ডিভাইডেড বাই সমষ্টি মানে যোগফল, যোগ 7 যোগ 3 6 যোগ 11 যোগ 13 ডিভাইডেড বাই পদ সংখ্যা, তাই না? পদ কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 দ্বারা ভাগ। ওকে, এখন উপরে যোগ করে দেখি কত হয়। 3 4 4 6 4 10 13, 13 এর সাথে 20 23, 23 এর সাথে 30 32, 32 এর 2 হাতে আমার 3, 3 আর একে 4 5 5 5 5 5 5 6, 6 এর একে 7, তাহলে যোগ করে পেলাম 72 ডিভাইডেড বাই 8, তাহলে গড় কত? 8 নং 72, এটাই হচ্ছে গড়। ঠিক আছে, বুঝছি তো আমরা। ওকে, নেক্সট আসো। এগারো, 13, 7, 8, 10, 5 এর গড় কত? এটা বের করো তো দ্রুত। খুবই সিম্পল থেকে শুরু করছি আমরা। 13তম নিবন্ধনে আসছিল ওই প্রশ্নটা, তাড়াতাড়ি বের করো। পঁচিশ% শেয়ারের অঙ্ক, প্রেমা মিলাইতে পারতেছো না। 25% শেয়ারের অঙ্কটা, প্রশ্নটা একটু লিখে দাও। আচ্ছা দেখো, পরেরটাও পরেরটাও হ্যাঁ, মানিক প্রামাণিক, বার্ষিক সুদের হার 10% হলে 5,000 টাকার 2 বছরের যৌগিক মুনাফা কত? খুবই সিম্পল একটা অঙ্ক। দেখো মানিক, আমি তোমাকে হিন্ট দিচ্ছি। সুদের হার আর সমান কত? 10%, মানে 10 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। আর 5,000 টাকার, তাহলে মূলধন দেওয়া আছে 5,000 টাকা। 5,000 টাকার কয় বছরের? 2 বছরের যৌগিক মুনাফা, তাহলে n ইকুয়াল টু হচ্ছে 2। 2 বছরের যৌগিক মুনাফা কত? ঠিক আছে, আমরা যৌগিক মূলধন জানি। মূলধন সমান কি জানো? জানি মূলধন সমান জানো কি জানি? সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n, এটা জানি না? এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। চক্রবৃদ্ধি মূলধন, মূলধন মানে এখানে মূলধনও আছে আসলও আছে। তাহলে এখানে মান বসায় দিবা। পির মান কত? পি হচ্ছে 5,000 ইন্টু 1 প্লাস আর এর মান কত? আর হচ্ছে 10/100, এটা কাটাকাটি করে ছোট করে নাও, তাহলে 1/10 হয়। আমি কিন্তু হিন্স দিচ্ছিলাম, কিন্তু পুরোটাই প্রায় করা হয়ে গেল। এন এর মান হচ্ছে 2, তাহলে 5,000। খেয়াল করে দেখো, এটা কিন্তু গতকালকে আমি লসাগু করে দিয়ে কত হয় সেটা দেখাই দিছি। তাহলে এর অত করবো না, এখানে একবারে লিখে দিলাম 11/10, 2 বার আসবে, তাই না? 11/10, 1 শূন্য 2 শূন্য কাটলাম। এখন গুণ করে কত হয়? 5 11 55, 550 কে 11 দ্বারা গুণ করো, 550 গুণন 11, তাই হচ্ছে না? 11, 11 শূন্য 5 11 55, 5 হাতে আমার 1, 5 7 50 60, মানে 6050 হচ্ছে সম্ভবত। একটু ক্যালকুলেশন করে দেখো, ভুল হতে পারে আমার। 6050, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। আর ওরা কি বের করতে বলছে? চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার একটা সূত্র দেখাই দিছিলাম না, যে আই সমান হচ্ছে সি মাইনাস পি। সির মান বের হয়েছে 6050, মাইনাস পির মান কত আছে আমাদের? 5,000। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে, 6050 থেকে বিয়োগ করলে অ্যান্সার হচ্ছে 1050। দেখো প্রামাণিক, বুঝছো কিনা? প্রেমা মজুমদার, এটা শেষে আরেকবার কমেন্ট করবা। গতকাল শেয়ারের দাম 25% বেড়েছিল, আর আজ 25% কমেছে, এতে পরিবর্তন হয়েছে কিনা? হ্যাঁ, এটার অ্যান্সার কিন্তু নয়, পরে যেটা দিছিলাম। আচ্ছা, প্রেমা মজুমদারের ওই অঙ্কটা আমি দেখাই দিচ্ছি হালকা একটু। যদিও ওখানে দেখাই দিছিলাম, তোমাদের পারার কথা, কেন যে পারো না আমি বুঝলাম না। এই প্রামাণিক, বুঝছো কিনা? গতকাল শেয়ারের দাম 25% বেড়েছিল, আজকে 25% কমেছে, এতে পরিবর্তন হয়েছে কিনা? আমি কিন্তু বেসিক থেকে সেদিন দেখাই দিছি।
আজকে আর এখন বেসিক থেকে দেখাবো না, এখন ওই যে শর্টকাট যেটা, ঠিক আছে। আমরা জানি কি বলছিলাম যে শেয়ারের দাম কম বা বেশি, এগুলো যাই হোক, সেক্ষেত্রে আমরা কি করব, মনে পড়ে কিছু? সব মনে হয় গুলে খাইছো। হুম। 25% একবার বেড়েছিল, তাহলে আমরা কি বলছিলাম যে 100 গুণন যেটা বাড়ছে সেটা, 100 যোগ যেটা বাড়ছে সেটা, তাই না, ডিভাইডেড বাই 100, এটাই তো বলছিলাম। ইনটু আবার 25% কমছে, তাহলে 100 বিয়োগ 25, এটা বলছিলাম না, ডিভাইডেড বাই 100। এবার কি বলছিলাম, ক্যালকুলেশন করো, তাহলে 125 ডিভাইডেড বাই 100। 25% বেড়েছিল মানে 100 যোগ 25 বলছি, আর 25% কমা মানে 100 বিয়োগ 25, তাহলে গুণন 75 ডিভাইডেড বাই 100। এখন কি বলছিলাম, নিচে একটা 100 রেখে দেবো, তাই বলছিলাম না, মনে পড়ে? তাই তো বলছিলাম একটা 100 রেখে দিই, তাহলে 4 25 100, আর হচ্ছে 5 25 125, আর কাটাকাটি যায়? হুম। আর কাটাকাটি কি যায়? যাচ্ছে না এখানে। তাহলে আমরা কি লিখতে পারি এটা, উপরে হয়েছে আমাদের 5 গুণন 75, 5 গুণন 75 সমান কত? 5 গুণন 75 সমান হচ্ছে 5 5 25, আর এখানে হচ্ছে 5 7 35, 35, 5 5 25 এর 5 হাতে আমার 2, 5 7 35 37, মানে 375 ডিভাইডেড বাই 5, 4। আর এখানে মনে করো 1/100টা রেখে দিলা, এই 100 তো আমি কাটি নাই, এটা কেন কাটি নাই সেটা তো পরে বলবো, আমি পরে দেখাবো, এটা বলছি না। 375 কে আমি 4 দ্বারা ভাগ করে তাই দেখি কত হয়, তা কত হইলো এটা, 4 25 100, 5 25 175, তাহলে উপরে হচ্ছে আমার কত, 125 গুণন, এখন খেয়াল করে দেখো তো উপরে কত আছে, 4, 4 নং 36, 36 থাকে কত 1, আর এখানে আনলাম 5 কেটে, তারপর 3 4 12, খেয়াল করে দেখো 3, এরপর একটা শূন্য দিয়ে দশমিক দিলাম, তারপর 4 7 28, এত ডিটেলস করে দিলাম, দেখো 4 5 20, 93.75, অর্থাৎ এইটা কাটাকাটি করলে উপরে আসতেছে আমার 93.75, আর নিচে কত 100 থাকে, দেখো হাতে হাতেই করতেছি ক্যালকুলেটর ছাড়া। এখন আমরা কি জানি বলছিলাম, মনে পড়ে যে উপরেরটা 100-র চেয়ে কত কম আছে, তত পার্সেন্ট তাহলে কমেছে, আর যদি 100-র চেয়ে বাড়তো তাহলে তত পার্সেন্ট বাড়ছে। তাহলে 100 থেকে উপরেরটা দেখো বিয়োগ করে কত কম আছে, 93.75, দেখো বিয়োগ করো, এখানে দশমিক দিয়ে শূন্য শূন্য আনতে পারো, 2 5, আর এখানে হাতে 1 থাকলে পরে 4 আছে করলে 10 হবে 6, অর্থাৎ 6.25% কমছে না। ঠিক আছে প্রেমা, বুঝছো কিনা কমেন্ট করো, বাকি যাদের প্রবলেম ছিল বুঝছো কিনা। এখন আমরা গড়ে ফেরত আসি, গড় শেষ করতে হবে আজকে আমাদের। এরপরে আসো, প্রশ্ন হয় 1/2, 5/6, 3/4, 5/12 সংখ্যাগুলির গড় কত, এর গড় কত, গড় সমান হোয়াট, 1/2, 5/6, 3/4 এবং 5/12 সংখ্যাগুলির গড় কত? প্রেমা এটা পরে দেখবা ভালো করে, দেখো বুঝছো কিনা কমেন্ট করো। কেটে দিলাম আমি। এই অঙ্কটা একটু জটিল দিছিলাম, কাটাকাটি করা একটু জটিলতাই ছিল। দেখো এদের গড় কত, গড় মানে আমরা কি বলছি, সবগুলো আগে যোগ করব, 5/12, এরপর ভাগ করব কত দ্বারা, ভাগ করব 4 দ্বারা, যেহেতু 4টা আছে, 1 2 3 4, ওকে। এখন আমি প্রথমে লসাগু করি, উপরে কত কত আছে, 2 6 4 12, 2 6 4 12 লসাগু কত, 4 12, 2 6 4 12 লসাগু হচ্ছে
2 একে 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4 এবং 6 দুগুণে 12। আবার 2 দিয়ে দিলে 2 একে 2, 3 দুগুণে 6, আবার 3 দিয়ে দিলে 1 1 1 1। তাহলে 2 দুগুণে 4, 3 4 12, এদের লসাগু তাহলে 12, লসাগু পেলাম 12। 6 দুগুণে 12, 6 একে 6 যোগ 6 দুগুণে 12, 5 দুগুণে 10 যোগ 3 4 12, 3 3 9 যোগ 12 কে 12, 5 কে 5, আর নিচে তো 4 রয়ে গেল। আচ্ছা, এবার উপরে যোগ করি, 10 আর 6 16, 16 আর 9 25, 25 আর 5 30, 30 ভাগ 12 হচ্ছে উপরে, আর নিচে কত 4। এটাই তো, এটাকে দেখো একদম ভেঙে ভেঙে করে দিই আমি, 30 ভাগ 12, এটার মানে কি ভাগ 4, তাই না? দেখো এখন 30 ভাগ 12 গুণ করে দিলে দেখো এটার নিচে মনে মনে 1 ছিল, ওই 1 উপরে চলে গেল, নিচে 4 আসলো। 2 দুগুণে 4 আর 15 দুগুণে 30, ঠিক আছে। আরো কাটা যায় না এটা, 3 4 12, 3 5 15, তাহলে উপরে 5 আর নিচে হচ্ছে 4 দুগুণে 8, তাহলে এই 5/8, এটাই হচ্ছে आंसर। প্রশ্ন হয় 4 এবং 64 এর গুণোত্তর গড় কত? গুণোত্তর গড়, গড় সমান হোয়াট? গুণোত্তর গড় মানে হচ্ছে রুট ওভার সংখ্যাগুলোর গুণফল, রুট ওভার সংখ্যাগুলোর গুণফল, অর্থাৎ রুট ওভার যা যা সংখ্যা আছে 4 গুণন 64, ঠিক আছে। তাহলে দেখো, সরি, 4 গুণন 64 করে, 4 গুণন 64 দিলে তোমাদের জন্য জটিল হয়ে যাবে, 16 দাও। 4 গুণন 16 এর গুণোত্তর গড় কত? তাহলে 4 16 দেখো 64 সমান কত হয়? 8 8 64, অর্থাৎ 4 এবং 16 এর গুণোত্তর গড় হচ্ছে 8। আগের অঙ্কটায় কারো কোনো সমস্যা আছে? লিখার আগেই মুছতে ফেলি, রঞ্জিতা মন্ডল, তাহলে লিখি কেমনে? নাকি আপনাদের আপনাদের লেখার আগে একটু ফাস্ট হইতে হবে ভাই, একটু ফাস্ট হইতে হবে। লসাগু কিভাবে 12 হয় সে লসাগু তো করে দেখাইলাম। ভগ্নাংশের ক্ষেত্রে সহজে এইভাবেই গড়, ঠিক আছে। ভগ্নাংশ, আমি একটা জটিল ভগ্নাংশ দেখি ভাই, আপনারা সবাই বিসিএস এর ম্যাথ কোর্স করতেছেন, এখানে বিসিএস এর ম্যাথ কোর্সে যদি আপনি এটা জিজ্ঞেস করেন যে 2 6 4 12 এর লসাগু কত হবে, এটা কিন্তু খুবই সিম্পল একটা ইস্যু, তারপরে আমি ওটা ভেঙে ভেঙে দেখাইছি, তাহলে আমি অ্যাডভান্স লেভেলে আগাবো কিভাবে বলেন, তাই না? কিছু জিনিস আপনাকে বাসায় একটু চেষ্টা করতে হবে, একটু চেষ্টা করতে হবে ভাই, নিজের ভিতরে চেষ্টাটা থাকতে হবে, ঠিক আছে, একটু চেষ্টাটা থাকতে হবে। 2 6 4 12 লসাগু সেটা কিন্তু আমি ভেঙে ভেঙে দেখাই দিছি, আর একবার যদি এটা আমাকে দেখাইতে হয় তাহলে আমি ক্লাস কিভাবে শেষ করবো বলেন? হ্যাঁ, ভগ্নাংশটা বুঝিয়ে দিচ্ছি, এইটা প্রশ্ন করতে পারেন যে স্যার কি হইলো, 4টা যোগ করলাম, 4টা যোগ করে 4টা সংখ্যা যেহেতু 4 দিয়ে ভাগ করছি, এবার 2 6 4 12 লসাগু 12, ওকে। এখন এই যে 2 দিয়ে 12 কে ভাগ করছি, এটাও কি আমাকে করতে হবে এখন? 2 দিয়ে 12 কে ভাগ 6, সেই 6 দিয়ে 1 কে গুণ, 6 কে 6, এটা তো 3 4 করে আসতেন। 6 দিয়ে 12 কে ভাগ 2, 2 দিয়ে 5 কে গুণ করলে 10, 4 দিয়ে 12 কে ভাগ করলে 3, 3 তিরিখে 9। দেখেন এই সবগুলা বুঝিয়ে দিলাম। এখন এটা যোগ করলে 30, নিচে 12, তার নিচে 4, আরো সহজ করে বুঝিয়ে দিছি যে এটা হলো বড় ভাগ ডিভাইডেড বাই 4, গুণ করে দিলে উল্টে গেল। এখন 2 দুগুণে 4, 15 দুগুণে, কাটাকাটিটাও দেখাই দিছি, বলেও দিছি, আর কিভাবে সহজ করতে বলে বলেন?
আর গুণোত্তর গড়টা দেখেন, গুণোত্তর গড় মানে হচ্ছে গুণ করে রুট। এটা কিন্তু এরকম একটা অঙ্ক কিন্তু আসছিল 44তম বিসিএস এ। যেমন প্রশ্ন হয়েছিল যে 18 এবং 72-এর গুণোত্তর গড় কত। 18 এবং 72-এর গুণোত্তর গড় কত? 18 এবং 72-এর গুণোত্তর গড় কত? আর কে জানি বললো যে লেখার আগে মুছে ফেলেন। এই অঙ্কটা দেখেন কতক্ষণ যাবত বোর্ডে রয়েছে, এটাও রয়েছে। আমি যে অঙ্কটা মুছে ফেলছি ওটা হচ্ছে আগের ক্লাসের। ওকে, এখন দেখেন, সরি একটা ফোন চলে আসছিল ওখানে। হ্যাঁ, 18 এবং 72-এর গুণোত্তর গড় কত? 18 এবং 72-এর গুণোত্তর গড় কত? এটা 44তম বিসিএস এ চলে আসছিল। এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করব? এই আগেরটার মতনই আমরা কি বলছি, √18 × 72 এইভাবে করব। এখন আমরা দুই ভাবে করতে পারি। প্রথমত এটা গুণ করে তারপরে যে মান আসে সেটাকে বর্গমূল করতে পারি, কিন্তু সেটা করা সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে আমরা ভিতরে একটু ছোট করে নেব, সবগুলাকে মৌলিক সংখ্যায় আনার চেষ্টা করব। যেমন 18-কে ভাঙলে আমরা কত কত পাই? 9 দুগুণে 18, 3 তিরিখে 9, অর্থাৎ 2 গুণন 3 গুণন 3, অর্থাৎ 3 গুণন 3, 3 গুণন 3 গুণন 2। ওকে, এটা সমান 18, 3 তিরিখে 9, 9 দুগুণে 18। আবার 72-কে ভাঙলে আমরা কত পাই? 36 দুগুণে 72, 18 দুগুণে 36, আর 9 দুগুণে 18, 3 তিরিখে 9। তাহলে 3 পেলাম 2টা, আবার 2 পেয়েছি কয়টা? 3টা। 2 গুণন 2 গুণন 2, আবার 3 পাইছি কয়টা? 3 গুণন 3। ওকে, আচ্ছা খেয়াল করেন। এখন রুট যদি তুলতে চাই প্রত্যেক জোড়া থেকে একটা করে সংখ্যা নিতে হবে। যেমন 2টা 3 থেকে একটা 3, গুণন 2টা 2 থেকে একটা 2, 2টা 2 থেকে একটা 2, 2টা 3 থেকে একটা 3। তাহলে এখন কত হইলো দেখেন, গুণ করে রুট কিন্তু তুলে দিছি। 3 তিরিখে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36। ওকে, তার মানে 18 এবং 72-এর গুণোত্তর গড় হচ্ছে 36। মাহফুজুর লিখছে, স্যার কমেন্ট করবেন না দয়া করে। পড়তে হয় ভাই, সময়ে সময়ে আপনাদের যে তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো দেখতে হয়, ঠিক আছে। জান্নাতুল ফেরদৌসী, যে দেখো তুমি বলছো কমেন্ট করবেন না, ওই কমেন্ট করছে যে জান্নাতুল ফেরদৌসী স্যার আমার কমেন্ট আপনি পড়েনই না, ঠিক আছে। নানা মুনির নানামত, আচ্ছা বুঝছো তো এখন গুণোত্তর গড়। নেক্সট আসো, প্রশ্ন হয় রুবিক 2-তে চলে যাই আমরা। হ্যাঁ, প্রশ্ন হয় 5, 7, 6 এবং ডব্লিউ এর গড় 8 হলে ডব্লিউ ইকুয়াল টু হোয়াট? 5, 7 এবং ডব্লিউ এর গড় হচ্ছে 8, তাহলে ডব্লিউ ইকুয়াল টু হোয়াট? এটা রুব্রিক 2-তে কিন্তু আমরা চলে গেলাম, ঠিক আছে, রুব্রিক 2-তে চলে গেলাম। আসো, খেয়াল করো, আমি একটা সূত্র দিছি তোমাদের, এটা কিন্তু নরমালি বোঝা যায় যে 5, 7 এবং ডব্লিউ এর গড় 8। আমরা কি যেন বলছিলাম, যে গড় সমান হচ্ছে সমষ্টি ডিভাইডেড বাই কি যেন, পদ সংখ্যা, সমষ্টি ডিভাইডেড পদ সংখ্যা। এই সূত্রে ফেললে এই সমস্ত যত ঝামেলা আছে যেগুলো তোমাদের কাছে খটোমটো লাগে সেগুলো সবই কিন্তু হয়ে যাবে। অথবা অথবা সমষ্টি ইজ ইকুয়াল টু কি, গড় গুণন পদ সংখ্যা, এই সূত্র ফেললেও হবে। তাহলে দেখো ওই সূত্রে আমরা ফেলে দেই যে গড় সমান আমরা জানি সমষ্টি গুণন পদ সংখ্যা। আচ্ছা, অথবা সমষ্টি ইজ ইকুয়াল টু হচ্ছে
সমষ্টি সমান হচ্ছে গড় গুণন পদ সংখ্যা। এই দুইটার যে কোনো সূত্রে আমরা ফেলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করো, সমষ্টি এখানে কত আছে? সমষ্টি হচ্ছে 5, 7, ডব্লিউ, 6 এবং ডব্লিউ, এগুলোর যোগফল 5 যোগ 7 যোগ 6 যোগ ডব্লিউ। ওকে, এটা সমান হচ্ছে গড়। গড় কত আমাদের? গড় হচ্ছে 8 গুণন পদ সংখ্যা। কয়টা পদ আছে? 1 2 3 4, 4। ওকে, তাহলে দেখো এখানে যোগ করলে কত হয়? 7 5 12, 12 আর 6 18, 18 যোগ কত? ডব্লিউ। আর এখানে কত? 4 8 32। এখন ডব্লিউ এর মান কত হবে? ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে 32 বিয়োগ 18, তার মানে কত হচ্ছে? 28 14, তাই না? তার মানে ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে 14। এটা ছিল 36তম বিসিএস এ, 36তম বিসিএস। ঠিক আছে, নেক্সট আসো। এটা করো তাহলে, 6 8 10 এর গড়, 6 8 10 এর গড় 7 9 এবং কোন সংখ্যার গড়ের সমান? কোন সংখ্যার গড়ের সমান? এটা 18তম বিসিএস এ আসছিল এই প্রশ্নটা। 6 8 10 এর গড় 7 9 এবং কোন সংখ্যার গড়ের সমান? দ্রুত করবা। এই যে অলরেডি কমেন্ট করে ফেলছে রিমা সরকার, আব্দুল ওহাব। জব সলিউশন তো জব সলিউশনই, ম্যাথের জন্য আলাদা একটা বই লাগবে, তারপরে জব সলিউশন তোমরা সলভ করবা। আর যদি অ্যাডভান্স লেভেল মানে মোটামুটি বেসিক ক্লিয়ার থাকে তাহলে জব সলিউশন সলভ করবা। জব সলিউশন হচ্ছে লাস্ট স্টেজ গণিতের জন্য, বিশেষ করে অন্যান্য সাবজেক্ট জব সলিউশন শুরুতেই পড়বা, কিন্তু গণিতের জন্য জব সলিউশন হচ্ছে লাস্ট স্টেজের। ঠিক আছে, 8 গুণন 4 কিভাবে হইলো? কে লিখছে এটা? নাসির না নাসরিন আক্তার। 8 গুণন 4 কিভাবে হইলো? কি বলছে এখানে? গড় গুণন পদ সংখ্যা, গড় কত আছে? 8, আর এখানে 4টা পদ, তো এইভাবে 8 গুণন 4 হইলো। দেখো, ওকে, অনেকেই কমেন্ট করছে এটার অ্যান্সার হবে 8। কিভাবে? 6 8 10 যোগ করে যা হবে 7 9, আর ওই সংখ্যা যোগ করেও তাই হবে, তাই না? নেক্সট আসো, হয়রান হয়ে গেলাম তোমাদের এই সিম্পল জিনিস দেখাই দিতে। এরপরে আসো, এক্স ও ওয়াই এর গড় 9 এবং জেড সমান 12, তাহলে এক্স ওয়াই ও জেড এর গড় কত? গড় সমান হোয়াট? এই প্রশ্নটা আসছিল 20তম বিসিএস এ, বিসিএস। এক্স ওয়াই এর গড় হচ্ছে 9, জেড সমান হচ্ছে 12, তাহলে এক্স ওয়াই এবং জেড এর গড় কত? আমরা গড় থেকে যেন কি পাই? গড় থেকে পাই হচ্ছে সমষ্টি। তাহলে এক্স ওয়াই এর গড় থেকে সমষ্টি কত পাবো? সমষ্টি পাবো কিভাবে? সমষ্টি সমান হচ্ছে ওই গড় গুণন, প্রত্যেকবার লিখতে যেন না হয়, এটা সমষ্টি সমান হচ্ছে গড় গুণন পদ সংখ্যা, তাই না? আমরা সূত্র কিন্তু শুরুতে দিয়ে দিছি,
তাহলে গড় কত আছে এখানে? গড় দেওয়া আছে 9। তাহলে পদ সংখ্যা কয়টা পদ আছে? 2টা। 9 দুগুণে 18, এত ভেঙে ভেঙে করিয়ে দিচ্ছি। তাহলে এক্স এবং ওয়াই এর গড় ছিল 9, আর এক্স এবং ওয়াই এর সমষ্টি বা যোগফল হচ্ছে 18। তার সাথে আবার জেড এর মান দেওয়া আছে কত? 12। তাহলে এক্স ওয়াই ও জেড এর সমষ্টি কত হবে? এক্স ওয়াই জেড এর সমষ্টি কত হবে? এক্স আর ওয়াই মিলে ছিল 18, বুঝছো? তার সাথে জেড কত? 12, সমান কত? 30। তাহলে এখন এক্স ওয়াই জেড এর গড় কত হবে? এটাই তো বের করতে বলছে, এক্স ওয়াই জেড এর গড়। তাহলে গড় কত হবে? এখানে সংখ্যা সমষ্টি কত? 30, আর গড় হচ্ছে 3টা সংখ্যা, যেহেতু 3 দ্বারা ভাগ, সমান হচ্ছে 10। দেখো বুঝছো কিনা। হালিমা হেলাল, আগের অঙ্কে 3 দ্বারা ভাগ করেও বের করতে পারবা, কোনো সমস্যা নাই, কিন্তু এটা 2 লাইন বেশি করা লাগবে। আগের অঙ্কটা দুই পাশেই যেহেতু একই সংখ্যা বলা আছে, যে এই 3টা সংখ্যার গড় এই 3টা সংখ্যার গড়ের সমান, এই জন্য আমরা বলছি যে পরবর্তী সংখ্যাটা ওটাই হবে। এই 3টা যোগ করলে যা হবে, ওই 3টা যোগ করার সময় তুমি যত কম পাবা তাই। হালিমা হেলালকে বুঝাচ্ছি আমি এটা, ঠিক আছে? তুমি চাইলে 3 দ্বারা ভাগও করে নিতে পারো, তাও মানে কি আসবে, কিন্তু 2 লাইন বেশি করা লাগবে আর কি, বুঝছো? হ্যাঁ, শহীদ রানা ক্লিয়ার। এরপরে ধরো কোশ্চেন হয় খুবই সিম্পল এগুলা। 31 থেকে 50-এর মধ্যবর্তী, 50-এর মধ্যবর্তী সংখ্যাগুলো এর মধ্যবর্তী মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় কত? মৌলিক সংখ্যাগুলির গড় কত? গড় কত? এটা বের করো তো দেখি। 31 থেকে 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড়। থ্যাংক ইউ নাদিয়া ইসলাম স্যার, সুন্দর বোঝান আপনি। হ্যাঁ, পদ সংখ্যা 3টা, এক্স ওয়াই জেড, পরের বার 3টা। এই যে এক্স ওয়াই জেড 3টা, কিন্তু প্রথমবার যেখান থেকে বের করছি সেটা ছিল 2টা, এক্স এবং ওয়াই এর গড়। এখান থেকে পদ এগুলো খুবই সিম্পল অঙ্ক, মাথার উপরে দিয়ে যাওয়ার কথা না। চৌধুরী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ঠিক আছে। ওকে, আচ্ছা। পরেরটা করছো? হ্যাঁ, পরেরটা করছে, অনেকেই করছে। 34 যাদের আছে তারা ভুল আছো, এটার অ্যান্সার হবে 42। এটার অ্যান্সার হবে 42। মৌলিক সংখ্যার অঙ্ক কিন্তু আমি করে আসছি, এখন যেন এগুলা নিয়ে তোমরা কনফিউশনে না পড়ো। কি বলছে ওরা? 31 থেকে 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যার গড় কত? 31 থেকে 50-এর মধ্যবর্তী, 31-এর পরে, মানে 31 এবং 50-এর মধ্যবর্তী। তাহলে 31ও বাদ, 50ও বাদ, মাঝখানে কত আছে? দেখো, 33, 35, 37, ঠিক আছে। তারপর 39, 41, 43, তারপর 47, ঠিক আছে। এই এই 5টাই বোধহয় আছে, 4টাই বোধহয় আছে। তাহলে এই 4টার যোগফল ভাগ হচ্ছে কত? 4। তাহলে যোগ করে 4 দিয়ে ভাগ করো, 42 হবে। সিম্পল অঙ্ক। এরপরে আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ রুব্রিক, যেটা এখান থেকে আরো বেশি পরিমাণে অঙ্ক আসে বিভিন্ন চাকরির পরীক্ষায়। এখন আমরা মিক্সড করব গড়ের অঙ্কে। হ্যাঁ, পরের ম্যাথে যাচ্ছি।
প্রশ্ন হয় পাঁচটি সংখ্যার সমষ্টি 100 প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 20, তৃতীয় ও চতুর্থ সংখ্যার সমষ্টি 50। চতুর্থ সংখ্যাটি কত? চতুর্থ সংখ্যা ইজ ইকুয়াল টু হোয়াট? এই প্রশ্নটা আসছিল প্রাইমারিতে 2015 সালে। খেয়াল করো, পাঁচটা সংখ্যার সমষ্টি দেওয়া আছে 100, মানে পাঁচটা সংখ্যার যোগফল হচ্ছে 100। প্রথম আর দ্বিতীয় সংখ্যার গড় আছে 20, আবার তৃতীয় এবং চতুর্থ সংখ্যার যোগফল দেওয়া আছে, সমষ্টি দেওয়া আছে 50। তাহলে প্রথম আর দ্বিতীয় সংখ্যার গড় থেকে আমরা সমষ্টি বের করতে পারি না? হ্যাঁ পারি। প্রথম আর দ্বিতীয় মানে দুইটা সংখ্যার গড় থেকে দুইটা সংখ্যার সমষ্টি হচ্ছে ওই গড় গুণন দুইটা সংখ্যা। তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি কত? সমষ্টি হচ্ছে এই যে গড়ের সাথে গড় যা আছে, যেহেতু দুইটা সংখ্যা তাকে 2 দ্বারা গুণ করব, তাহলে পেতে গুণে 40। আবার তৃতীয় এবং চতুর্থ সংখ্যার সমষ্টি এখানে দেখো দেওয়াই আছে, কত? 50। দেখো প্রথম দুইটার সমষ্টি 40, দ্বিতীয় দুইটার সমষ্টি 3 নাম্বার এবং 4 নাম্বারের 50। তাহলে এই 5, 1, 2, 3, 4 এই চারটি সংখ্যার সমষ্টি কত? চারটির যোগফল। চারটির যোগফল হচ্ছে বা সমষ্টি হচ্ছে কত? 50 আর 40 এ 90। দেখো প্রথম চারটার যোগফল যদি, সরি এটা চতুর্থ না, পঞ্চম সংখ্যা, এই প্রথম চারটার যোগফল যদি 90 হয়, তাহলে সুতরাং পঞ্চম সংখ্যাটি কি হবে? ওই যে পাঁচটার যোগফল যেহেতু 100 ছিল, ওই 100 থেকে এই চারটার যোগফল 90 বিয়োগ করে দিলে যা হয় তাই 10। ওকে, আচ্ছা নেক্সট আরেকটা অঙ্কে যাই। হ্যাঁ বুঝছো তো? সমস্যা নাই তো কারো? হুম, পরের অঙ্কটাই যাই আমরা। হ্যাঁ ওকে, হ্যাঁ ক্লিয়ার, অনেকে কমেন্ট করছে। তিনটি বিষয়ে ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে 70, 85 ও 75। চতুর্থ পরীক্ষায় কত নম্বর পেলে তার
গড় নম্বর 80 হবে। 2018 সালে প্রাক প্রাথমিকে আসছিল এটা, খেয়াল করো। তিনটা বিষয়ে কয়ের প্রাপ্ত নম্বর যথাক্রমে 70, 85 এবং 75। মানে তিনটা সাবজেক্টে পরীক্ষা দিয়ে সে এত 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 পাইছে। হুম। এবং চতুর্থ পরীক্ষায় কত নম্বর পেলে তার গড় হবে এত। হুম। আমরা গড় থেকে সমষ্টি পাই, তাই না? গড় থেকে সমষ্টি পাই। তাহলে এখানে দেখো গড় দেওয়া আছে 80। কয়টা সাবজেক্টের? 4টা সাবজেক্টের গড় বানাইতে হবে 80। তাহলে 4টা সাবজেক্টের সমষ্টি কত হবে? চতুর্থ পরীক্ষা মানে কি, বিষয় টোটাল 4টা। 4টি বিষয়ে নম্বরের সমষ্টি হতে হবে কত? সমষ্টি কত হইলে পরে তার হবে, গড় 80 থাকবে। সমষ্টি হবে কত? সমষ্টি হতে হবে কত? খেয়াল করে দেখো, 80 যেহেতু গড়, আর বিষয় কয়টা? 4টা। 4 8 32, 320 লাগবে তার। এখন সে 3 বিষয় মিলে কত পাইছে? 3টি বিষয়ের নম্বরের সমষ্টি কত? 3টা মিলে পাইছে 70, 75 এবং 85 এবং 75। যোগ করলে পাশে পাশে 10-এর শূন্য, 8 7 15 আর একে 16, 16 আর সাথে 8 7 15, 16, 16 আর সাথে 13, 23, 230। তাহলে খেয়াল করে দেখো, 4টা বিষয়ে 80 বানাইতে গেলে গড়ে 4টা বিষয়ে তাকে মোট পাইতে হবে 320। সে 3টা বিষয় পাইছে 230। তাহলে তাকে চতুর্থ বিষয়ে কত পাইতে হবে? 320 বিয়োগ 230, বিয়োগ করো 0, 9, তাই না? 90 পাইতে হবে চতুর্থ বিষয়। বুঝছো? স্যার অঙ্ক দেওয়ার আগে উত্তর দিচ্ছ কি করে তোমরা? শোনো, এটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস। তুমি হয়তো তোমার হয়তো ইন্টারনেটে একটু সমস্যা আছে। আমি ক্লাস যখন দিচ্ছি তুমি হয়তো একটু পরে পাইছো। কিন্তু কমেন্ট গুলা কিন্তু আগে আগেই যায়। লাইভ হয়তো তুমি একটু পরে পাচ্ছ, আবার ও হয়তো লাইভ একটু আগে পাইছে। ও প্রশ্ন দেখেই তারপরে আনসার করছে। ঠিক আছে? এরকম ক্ষেত্রে তোমরাই করবা, ব্যাক করে আবার নতুন করে প্রবেশ করবা, দেখবা যে লাইভের সাথে সাথে তোমরা আছো। বুঝছো তো? হ্যাঁ, অথবা নেট স্লো থাকতে পারে তোমার। থ্যাংক ইউ নাসরিন আক্তার মীর, অসাধারণ ক্লাস স্যার। আচ্ছা, নেক্সট আসো। যদি এটা পারো তাহলে এই অঙ্কটা করো। হ্যাঁ, একটা অঙ্ক দিচ্ছি, এটা করো। এটা কিন্তু আমি করে দেব না, তোমরাই করবা। একজন ব্যাটসম্যান, দেখো এই অধ্যায়ের অঙ্কে লেখা দেখি প্রচুর। একজন ব্যাটসম্যান প্রথম 3টি টি-20 খেলায় 82, 85 ও 92 রান করেন। চতুর্থ খেলায় কত রান করলে তার গড় 87 হবে? বৃষ্টি বাহার বুঝতেছি না। কিছুই যদি না বোঝো সেক্ষেত্রে তোমাকে একটু পরিশ্রম করতে হবে, বাসায় একটু পড়াশোনা করতে হবে। বুঝতেছি না, এটার কয়েকটা ধরন আছে।
যে স্যার এই অংশটা এইটুকু বুঝতে পারি নাই, সেটা বোঝানো যায়। যখন তুমি এতটুকু আলোচনার পরে বলবা যে স্যার কিছুই বুঝতেছি না, তার মানে তোমার অনেক ঘাটতি আছে, তোমাকে একটু ঝালাই করতে হবে নিজেকে নিজেকে। হ্যাঁ, গুড। এটা আমি করে দেবো না বলছিলাম। 89 অ্যান্সার, যারা যারা 89 করছো ঠিক আছে, সেম ওই নিয়মে। নেক্সট আসো। 5টি সংখ্যার গড় 40, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, যাদের গড় 22। সমষ্টিগতভাবে 8টি সংখ্যার গড় কত? এটা করো তো। 8টি সংখ্যার গড় কত? পাঁচটা সংখ্যার গড় দেওয়া আছে 40, এর সাথে আরো 3টা সংখ্যা গড় করা হয়েছিল। যাদের গড় হচ্ছে 22, সমষ্টিগতভাবে 8টা সংখ্যার গড় কত? এটা 15তম নিবন্ধনে আসছিল এই প্রশ্নটা। হ্যাঁ, ঠিক আছে, 33.25। আমি একটু হিন্ট দিই। পাঁচটা সংখ্যার গড় থেকে 5টি সমষ্টি পাবো। আমি একটু হিন্ট দিই। 5টি সমষ্টি কি হবে? 5 গুণন 40 সমান 200, তাই না? আবার 3টা যোগ করা হয়েছিল, যাদের গড় হচ্ছে 22। 3টি সমষ্টি কত হবে? 3 গুণন 22, তাহলে 3 22 66। আচ্ছা, সমষ্টিগতভাবে 8টা সংখ্যার গড় কত? 8টা সংখ্যার গড় করতে চাইলে তাহলে 8টার আগে সমষ্টি বের করে নিই, তাহলে কত হয়? 266। তাহলে 8টার গড় কত হবে? গড় হবে 266 ভাগ 8, তাই না? ভাগ করে দেখো কত হয়। 266 ভাগ 8, তাহলে 8 দিয়া 3 8 24, 2 26, 3 8 24, 2 দিলাম, দশমিক শূন্য আনলাম, 8 দুগুণে 16, 4 40, 5 8 40। ওকে, অর্থাৎ 33.25। নেক্সট আসো। পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর। মাতা ও ওই পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স 50 বছর হলে, মাতার বয়স 50 বছর হলে পিতার কত? পিতার কত? খুবই সিম্পল অঙ্ক।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো, পিতা আর পুত্রের বয়সের গড় দেওয়া আছে, তো আমরা জানি গড় থেকে সমষ্টি বের করা যায়। তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে? সমষ্টি হবে, দেখো গড় থেকে, যেহেতু দুইজন পিতা এবং পুত্র, মোট কয়জন? দুইজন। গড়ের সাথে গুণ করে দিলে 40 × 80 বছর। আচ্ছা, আবার মাতা এবং ওই পুত্র, মানে কয়জন? মাতা একজন, পুত্র একজন, মোট দুইজন। এই দুইজনের বয়সের গড় দেওয়া আছে 35। তাহলে মাতা ও ওই পুত্রের বয়সের সমষ্টি কত হবে? দুইজন গুণন কয় বছর? 35। তাহলে মোট কত হইলো? 70 বছর। আবার দেখো, মাতার বয়সটা দেখো দেওয়া আছে, মাতার বয়স কত? 50। মাতার বয়স দেওয়া আছে 50। মাতার বয়স কত দেওয়া আছে? 50। তাহলে মাতা এবং পুত্র, মাতা ও পুত্র, কিন্তু এটা এই মাতা এবং পুত্রের বয়স থেকে মাতার বয়স বাদ দিলে কার বয়স পাবো? পুত্রের বয়স পাবো। সুতরাং পুত্রের বয়স হচ্ছে, এই মাতা আর পুত্র মিলা 70। এই 70 থেকে শুধু মাতার বয়স 50, এটা বিয়োগ করে দিলে পাই আমরা 20 বছর। এবার পুত্রের বয়স পাইলাম, তাহলে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি ছিল 80। এখান থেকে পুত্রের বয়স বিয়োগ করে দিলে পিতার বয়স পাবো। সুতরাং পিতার বয়স পিতার বয়স কত হবে? পিতা এবং পুত্র মিলা হলো 80। এই 80 থেকে বিয়োগ শুধু পুত্রের হচ্ছে 20, তাহলে কত পাচ্ছি? 60। এটা অ্যান্সার। পিতা পুত্রের একটা জটিল অঙ্ক এখন তোমাদের দেবো, দেখি করতে পারো কিনা। পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের গড়, বর্তমান বয়সের গড়, পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের গড় 22 বছর। 3 বছর পর দুই পুত্রের বয়সের গড়, দুই পুত্রের বয়সের গড় 13 বছর। 13 বছর হলে পিতার বয়স কত? বের করো। 13 বছর হলে পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের গড় 22 বছর। 3 বছর পর দুই পুত্রের বয়সের গড় 13 বছর হলে পিতার বর্তমান বয়স কত? পিতার কত, বা পিতার বর্তমান বয়স কত? একটু জটিল আগের চেয়ে। হ্যাঁ, বলেই তো দেই। বাসারুল ইসলাম, হ্যাঁ, মাহমুদা কমেন্ট করছে, আবার স্যার তো বলেই দিছে। দুইটা একটা সময় ছাড়া পড়তেই পারে, কিন্তু সাধ্যমতো তো বলেই দিই। হুম, অনেকগুলা বলছে না, কিছু কিছু আসে নাই যে বাবা। ও নিয়মে আসছে, কিন্তু ওইটা আসে নাই, ওরকম আসছে। কিছু কিছু নিজের মতন করে দেওয়া। হুম, আচ্ছা দেখো, এইখান থেকে দেখো, এই বর্তমানে যেটা, হুম, এই বর্তমানে পিতা আর দুই পুত্রের বর্তমান বয়সের গড় দেওয়া আছে 22 বছর। তাহলে পিতা ও দুই পুত্রের
পিতা এবং দুই পুত্রের খেয়াল করো, বর্তমানে পিতা এবং দুই পুত্রের বয়সের সমষ্টি কত হবে? পিতা এবং দুই পুত্র মোট কয়জন? 3 জন। 3 জনকে গুণ করবো কত দ্বারা? গড় কত? 22। 3 22 66 বছর। খেয়াল করো, প্রথম লাইনের কাজ শেষ। পিতার দুই পুত্র মিলে হচ্ছে মোট 3 জন। 3 জনকে গুণ করলাম 22 দ্বারা 66। এবার 3 বছর পর, 3 বছর পর দুই পুত্রের বয়সের গড় হয় 13 বছর পর। 13 বছর। তাহলে 3 বছর পর, 3 বছর পর দুই পুত্রের বয়সের গড় থেকে সমষ্টি বের করি। দুই পুত্রের, দুই পুত্রের বয়সের সমষ্টি কত হবে? এবার কয়জন? এবার কিন্তু পিতা নাই, এবার শুধু দুইটা পুত্র। এই দুই পুত্রের বয়সের গড় দেওয়া আছে 13, এর সমষ্টি কত হবে? 13 গুণন 2 সমান 26 বছর। এখন আমাদের জানতে চাইছি কিন্তু বর্তমানে পিতার বয়স। 3 বছর পরে হলে কিন্তু হবে না। 3 বছর পরে দুই পুত্রের বয়সের সমষ্টি হবে 26 বছর। তাহলে বর্তমানে দুই পুত্রের বয়সের সমষ্টি কত? বর্তমানে দুই পুত্র, বর্তমানে, বর্তমানে দুই পুত্রের বয়সের সমষ্টি কত হবে বলতো? 3 বছর পরে দুইজন মিলা হয়েছে 26। বুঝতে পারছো? 3 বছর পরে দুইজন মিলা হয়েছে 26। মনে করো এটা হচ্ছে একজনের 13, আরেকজনের 13, এই 13 মিলা হয়েছে 26 দুইজনের 3 বছর পরে। 3 বছর আগে যদি আসি, এই পুত্রটাও কি 3 বছর মাইনাস হয়ে যাবে, এই পুত্রটা 3 বছর মাইনাস হয়ে যাবে। 3 বছর আগে ফেরত আসলে এর বয়স কত ছিল? 10। আবার এরও বয়স কত ছিল? 10। এই 3 বছর 3 বছর দুইজনের কাছ থেকে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এই 26 থেকে বিয়োগ করতে হবে কত? এই 3 গুণন 2, মানে দুইজনের কাছ থেকে 3 বছর করে মাইনাস করে দিলাম। তাহলে মোট কত হয়? 20 বছর। তাইলে পিতা এবং দুই পুত্রের বর্তমানে বয়সের সমষ্টি 66, আর বর্তমানে শুধু দুই পুত্রের বয়সের সমষ্টি 20। সুতরাং বর্তমানে শুধু পিতার, বর্তমানে পিতার বয়স কত? বর্তমানে পিতার বয়স হচ্ছে, এই পিতা এবং পুত্রের বর্তমান বয়স থেকে বিয়োগ করলাম কত? শুধু বর্তমানে দুই পুত্রের বয়স 20 বছর সমান কত? 46। এটা অ্যান্সার। এস কে কায়ুম লিখছে, দুই একজনের উত্তর দেখে সবাই লিখে, স্যার মনে করে সবাই পারে। না, আমি তা মনে করবো কেন? হুম, তুমি খেয়াল করছো কি, অনেক অঙ্ক যেটা অ্যান্সার করার পরে আমি অ্যান্সার করে দিই, কিন্তু যেটা একই নিয়মের, হ্যাঁ, ধরো গরুর জায়গায় ছাগল লিখছি, 10-এর জায়গায় 5 লিখছি, সেই অঙ্কটা তুমি যখন না পারো তখন তো আমি এটা স্কিপ করবো। ওই অঙ্কটা তোমার পারার কথা, তুমি চেষ্টাই করো না তাহলে। কায়ুম, এখানে হাজার হাজার কমেন্ট হয়, কমেন্ট হওয়ার পরেও আমি অঙ্ক করে দিই। এই যে অঙ্কটা আমি যখন এই পর্যন্ত আসছি তখনই অনেকে করে ফেলছে, করাটা স্বাভাবিক। আমি তো ওদের বুঝাচ্ছি দেখে দেরি হচ্ছে, না বুঝাইলে এই অঙ্ক করতে আমার 1 মিনিট লাগবে না। বুঝতে পারছো? অনেকে পারবে স্বাভাবিক, কারণ অনেকেই গণিত পরে প্র্যাকটিস করে, এই জন্য পারে না। কিন্তু সবাই পারবে না, কারণ সবাই প্র্যাকটিস সেভাবে করে না, এখনো চেষ্টা করতেছে। হুম, তাই বলে যে বেশি পারে তাকেও খারাপ ভাবে নেওয়া যাবে না, যে কম পারে তাকেও খারাপ ভাবে নেওয়া যাবে না। কিন্তু আমি তো বুঝতেছি, যেমন এই যে এই অঙ্কটা এত কমেন্টের পরেও আমি কিন্তু করে দিলাম, কারণ আমি জানি যে এটা করে দিতে হবে। ঠিক আছে, তারপরেও তোমাদের কমেন্ট সময় সময় পড়ে যেটা তোমরা পারবা না সেগুলো আমি অ্যান্সার করে দিই। ওকে, আরেকবার ম্যাথটা, বেশ কয়েকজন কমেন্ট করছো, দেখো। পিতার দুই পুত্রের বর্তমান বয়সের গড় থেকে সমষ্টি নিলাম, এটা নিয়ে তো ঝামেলা নাই। পিতার দুই পুত্র মোট 3 জন গুণন 22। 3 বছর পরে দুই পুত্রের বয়সের গড় ছিল 13, এখান থেকে সমষ্টি বের করলাম, যেহেতু দুইটা পুত্র আর গুণন 13 বছর গড় সমান 26। এখন 3 বছর পরে দুই পুত্র মিলা 26, 3 বছর আগে যদি আসতে চাই তাহলে এক পুত্র থেকে 3 বছর মাইনাস, আরেক পুত্র থেকেও 3 বছর মাইনাস, মানে 3 3 6 যে মাইনাস করে দিতে হবে। মানে দুইজন পুত্র থেকে 3 বছর 3 বছর মোট 6 বছর মাইনাস করে দিয়ে দুই পুত্র বর্তমানে 20 বছর। তাহলে বর্তমানে পিতার বয়স কত হবে? 66 থেকে 20 বিয়োগ করলে যা হতে। নেক্সট, ভুলে তো যাবেনই, যতই ভুলবেন ততই
যতই পড়বেন ততই ভুলবেন, ভুলতে ভুলতে একটু শিখবেন। ইহার নাম গণিত। নেক্সট আসো। নয় জন ছাত্রের বয়সের গড় 15 বছর। 3 জনের গড় 17 বছর হলে বাকি 6 জনের কত? দেখো এটা কিন্তু তোমার পারার কথা, এটা তুমি করো। গড় কত? 9 জন ছাত্রের বয়সের গড়, 9 জন ছাত্রের বয়সের গড় 15 বছর, 3 জনের গড় 17 বছর হলে বাকি 6 জনের বয়সের গড় কত? এটা তোমার পারার কথা। একটা বড় অঙ্ক দিয়ে রাখলাম তোমার বাসার জন্য। 6 জন পুরুষ, 8 জন স্ত্রীলোক এবং 1 জন বালকের বয়সের গড় 35 বছর। হুম, পুরুষদের বয়সের গড় হচ্ছে 40 আর স্ত্রীদের বয়সের গড় হচ্ছে 34 বছর। তাহলে বালকের বয়স কত? এটার অ্যান্সার হবে 13। বাসায় করবা। আগেরটার অ্যান্সার কত বের করছো দেখি? 14। ঠিক আছে, হইছে। এই ছিল আজকের মতো আমার আলোচনা। আজকেও দেখো যে বেশ সময় নিয়ে নিছি, আমি দুঃখিত বেশি সময় নেওয়ার জন্য। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি সাধ্যমতো চেষ্টা করলাম, তারপর তো মানুষ মাত্রই ভুলভ্রান্তি হয়। তবে অনলাইন জগতে আমি জানি না কতটুকু ভালো পড়াই, সাধ্যমতো চেষ্টা করি, খুচরা কোনো আলাপ করি না। হুম, কারণ আমারও একটা দায়বদ্ধতা আছে, যেটুকু পারি জানানোর চেষ্টা করি। তো মাঝে মাঝে আক্ষেপও লাগে, সময় স্বল্পতার কারণে হয়তো যতটুকু দরকার ততটুকু পারি না। আমার মাঝে মাঝে মনে হয় যে একটা ম্যারাথন একটা ই করতে পারলে, ক্লাস নিতে পারলে ঘন্টার পর ঘন্টা চলতেই থাকবে, কিন্তু সেগুলোর ফলাফলও ভালো না। কারণ ধরো যে 1 ঘন্টার পরে আসলে এনার্জি থাকে না, আমারও থাকে না, তোমাদেরও থাকবে না। তো এই ছিল আজকের ক্লাস। জিজ্ঞেস করবো না যে কেমন লাগছে। হুম, জানি ক্লাস ভালো নেই না, তারপরও যাদেরকে বুঝাইতে পারছি, যাদেরকে পারি নাই, সবার জন্য শুভকামনা রইলো। তোমরা সবাই ভালো করো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবা। সবার ভালো কিছু হোক। শুভরাত্রি। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।